হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমরা ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। ভারতীয় রাজনীতির একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ইন্দিরা গান্ধী দীর্ঘ সময় ধরে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং প্রায়শই তাকে দেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী নেতা হিসাবে বিবেচনা করা হয়। এই প্রবন্ধের লক্ষ্য হল ইন্দিরা গান্ধীর জীবনের বিভিন্ন দিক, তার রাজনৈতিক আদর্শ, ভারতে তার অবদান এবং তার শাসন আমলে তিনি যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছিলেন, জাতির উপর তার প্রভাব সম্পর্কে একটি বিস্তৃত ধারণা প্রদান করা। জন্মগ্রহণ: তিনি 1917 সালের 19 নভেম্বর ভারতের এলাহাবাদে জন্মগ্রহণ করেন। তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একমাত্র সন্তান ছিলেন। মাতা কমলা নেহরু একজন সমাজকর্মী ছিলেন। তার বাবা জওহরলাল নেহরু ভারতীয় স্বাধীনতা আন্দোলনে প্রথম শ্রেণীর নেতা এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী। প্রাথমিক জীবন এবং শিক্ষা: তিনি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত শান্তিনিকেতনের মর্যাদাপূর্ণ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি স্কুলে পড়াশোনা করেছিলেন। এই প্রতিষ্ঠানটি শিক্ষার প্রতি সামগ্রিক দৃষ্টিভঙ্গির উপর জোর দিয়েছিল, শিল্প ও সংস্কৃতিকে একাডেমিক শিক্ষার সাথে মিশ্রিত করেছিল। পরে তিনি আরও পড়াশোনার জন্য ইউরোপে চলে যান। সেখানে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বিদেশে তার শিক্ষা তাকে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ এবং আন্দোলনের সাথে পরিচিত করে তোলে, যা পরবর্তীতে তার রাজনৈতিক কৌশলগুলিকে প্রভাবিত করে। অক্সফোর্ডে থাকাকালীন তিনি রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কে গভীর আগ্রহ তৈরি করেন, যা তার ভবিষ্যতের কর্মজীবনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রাজনীতিতে প্রবেশ: ইন্দিরা গান্ধী একটি রাজনৈতিকভাবে সক্রিয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, যা তার বিশ্ব দৃষ্টি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই ধরনের পরিবেশে বেড়ে ওঠার পর তিনি স্বাধীনতা, ন্যায়বিচার এবং সাম্য সম্পর্কে আলোচনার মুখোমুখি হন, যা পরবর্তীতে তার রাজনৈতিক আদর্শকে প্রভাবিত করে। 1964 সালে তার বাবার মৃত্যুর পর ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবন শুরু হয় আন্তরিকতার সাথে। লাল বাহাদুর শাস্ত্রীর মন্ত্রিসভায় তিনি প্রথম তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসাবে নিযুক্ত হন। এই পদে থাকার ফলে তিনি শাসন ও জনসাধারণের যোগাযোগের ক্ষেত্রে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হন। 1966 সালে লাল বাহাদুর শাস্ত্রীর অকাল মৃত্যুর পর ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার ক্ষমতা আরোহণ সন্দেহের মুখোমুখি হয়েছিল, কারণ অনেকে বিশ্বাস করেছিলেন যে একটি জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য তার রাজনৈতিক দূরদর্শিতার অভাব ছিল। তবে তিনি তার নেতৃত্বকে সংজ্ঞায়িত করার জন্য বেশ কয়েকটি মূল নীতি বাস্তবায়নের মাধ্যমে দ্রুত তার সমালোচকদের ভুল প্রমাণ করেছিলেন। তার প্রাথমিক লক্ষ্য ছিল দারিদ্রতা ও বেকারত্বের মোকাবিলা করা, যা জনসাধারণের মধ্যে অনুরণিত হয়েছিল, এবং সমাজ কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নেত্রী হিসাবে তার অবস্থানকে দৃঢ় করে তুলেছিল। রাজনৈতিক মতাদর্শ এবং নেতৃত্বের ধরন: ইন্দিরা গান্ধীর রাজনৈতিক আদর্শ সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদের মিশ্রণ দ্বারা চিহ্নিত ছিল। তিনি সামাজিক সংস্কার ও অর্থনৈতিক উন্নয়ন বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয়তা বিশ্বাস করতেন। প্রধান নীতি এবং উদ্যোগ: সবুজ বিপ্লব: তার সময়ের উল্লেখযোগ্য অবদানগুলির মধ্যে একটি ছিল সবুজ বিপ্লব, যার লক্ষ্য ছিল উচ্চ ফলনশীল জাতের বীজ এবং আধুনিক কৃষিকাজ কৌশল ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি করা। এই উদ্যোগ কেবলমাত্র ভারতের খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সহায়তা করেনি, বরং গ্রামীণ অর্থনীতিতেও রূপান্তরিত করেছে। কৃষি গবেষণা এবং অবকাঠামোতে বিনিয়োগের মাধ্যমে তিনি কৃষকদের ক্ষমতায়ন করেছিলেন এবং তাদের জীবিকা উন্নত করেছিলেন, যা জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রেখেছিল। 1960-এর দশকের শেষের দিকে শুরু হওয়া সবুজ বিপ্লব ভারতীয় কৃষিক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মোড় নেয়। ইন্দিরা গান্ধীর নেতৃত্বে সরকার উচ্চ ফলনশীল জাতের বীজ, সার এবং সেচ কৌশল সহ নতুন কৃষি প্রযুক্তি প্রবর্তন করে। ফলস্বরূপ ভারত খাদ্য ঘাটতিপূর্ণ দেশ থেকে এমন একটি দেশে রূপান্তরিত হয় যা তার ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য সরবরাহ করতে পারে। সবুজ বিপ্লবের সাফল্য কেবল ক্ষুধা দূর করেনি, বরং কৃষকদের ক্ষমতায়নও করেছিল, যার ফলে গ্রামীণ আয় বৃদ্ধি পেয়েছে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা এসেছে। এই রূপান্তর গ্রামীণ সম্প্রদায়ের উপর গভীর প্রভাব ফেলেছে, কৃষকদের মধ্যে গর্ব এবং আত্মনির্ভরশীলতার অনুভূতি জাগিয়ে তুলেছে। ব্যাংক জাতীয়করণ: 1969 সালে ইন্দিরা গান্ধী ভারতের 14টি প্রধান বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করেন, যার লক্ষ্য ছিল ব্যাংকিং খাত কেবল ঋণী অভিজাতদের নয়, বরং সাধারণ মানুষের চাহিদা পূরণ করা। এই নীতিটি সামাজিক ন্যায়বিচার এবং অর্থনৈতিক সমতা বৃদ্ধির জন্য তার বৃহত্তম এজেন্ডার অংশ ছিল।
ব্যাংকিং ব্যবস্থার নিয়ন্ত্রণ গ্রহণের মাধ্যমে তিনি সমাজের সুবিধা বঞ্চিত ক্ষেত্রগুলির উন্নয়নের দিকে আর্থিক সম্পদ পুনর্নির্দেশ করার চেষ্টা করেছিলেন। ব্যাংকগুলির জাতীয়করণের ফলে ঋণ বিতরণের উপর অধিকতর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়, যার ফলে সরকার কৃষি ও ক্ষুদ্র শিল্পের মতো অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলিতে তহবিল পরিচালনা করতে সক্ষম হন। জরুরি অবস্থা 1975 থেকে 1977 সালে। ইন্দিরা গান্ধীর শাসনকালের সবচেয়ে বিতর্কিত বিষয় ছিল 1975 থেকে 1977 সালে জরুরি অবস্থা ঘোষণা। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং ক্রমবর্ধমান বিরোধিতার মুখোমুখি হয়ে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া স্থগিত করে ডিক্রি দ্বারা শাসন পরিচালনা করেন। এই সময়কালে ব্যাপক সেন্সরশিপ, রাজনৈতিক বিরোধীদের গ্রেপ্তার এবং নাগরিক স্বাধীনতা খর্ব করা হয়েছিল। দেশের শৃঙ্খলা স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারির সিদ্ধান্তকে ন্যায্যতা দিয়েছিল, কিন্তু এটি গণতান্ত্রিক মূল্যবোধের ক্ষয় নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছিল। এর ফলে উল্লেখযোগ্য প্রতিক্রিয়া দেখা দেয় এবং জনসমর্থন হ্রাস পায়। 1977 সালের নির্বাচনে তার দল ভারতীয় জাতীয় কংগ্রেস ঐতিহাসিক পরাজয়ের সম্মুখীন হয়, যা প্রথমবারের মতো ভারতের একটি শাসক দলকে ক্ষমতা থেকে উৎখাত করে। ক্ষমতায় প্রত্যাবর্তন এবং পরবর্তী বছরগুলিতে কিছুদিনের মধ্যে বিরোধী দল থাকার পর 1980 সালে ইন্দিরা গান্ধী ক্ষমতায় ফিরে আসেন। তার দ্বিতীয় মেয়াদে অর্থনৈতিক উন্নয়ন ও জাতীয় নিরাপত্তার উপর নতুন করে জোর দেওয়া শুরু করে। হত্যাকাণ্ড 1984 সালের 31 অক্টোবর ইন্দিরা গান্ধীর জীবনের এক মর্মান্তিক পরিণতি ঘটে, যখন অপারেশন ব্লু স্টারের প্রতিশোধ নিয়ে তার নিজের দেহরক্ষীরা তাকে হত্যা করে। তার মৃত্যু দেশ জুড়ে শোকের ছায়া ফেলে এবং ব্যাপক শিখ বিরোধী দাঙ্গার সৃষ্টি হয়, যার ফলে হাজার হাজার মানুষ প্রাণ হারায়। যার হত্যার পর যে সহিংসতা দেখা দেয় তা তার শাসন আমলে গড়ে ওঠার গভীর সাম্প্রদায়িকতা উত্তেজনাকে তুলে ধরে, যা ভারতের ধর্মনিরপেক্ষতার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করে। উপসংহার: ইন্দিরা গান্ধী ভারতের ইতিহাসে একজন মেরুকরণকারী ব্যক্তিত্ব হিসাবে রয়ে গেছেন। তার জীবন ও রাজনৈতিক কর্মজীবনে একটি জাতির সংগ্রাম এবং বিজয়ের চিত্র ফুটে উঠেছে। তার গল্প কেবল রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার একটি বিষয় নয়, বরং লক্ষ লক্ষ ভারতীয় মুখোমুখি আকাঙ্ক্ষা এবং চ্যালেঞ্জগুলোর প্রতিফলন, যা তাকে ভারতীয় ইতিহাসে এক অগ্রগতি এবং সতর্কতার এক স্থায়ী প্রতীক করে তুলেছে। আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সকলের সুস্থ কামনার সাথে আজকের জন্য বিদায়।